সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স। দর্শক, আপনাদের সাথে আছি আমি অর্পা হাসান। আজকে আমাদের আলোচনার মূল বিষয় বন্যার ক্ষতিতে অর্থনীতি। এ ব্যাপারে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। আমার সাথে আছেন মোহাম্মদ ইনামুল হক, চেয়ারম্যান, পানি ও পরিবেশ ইনস্টিটিউট। জল পরিবেশ ইনস্টিটিউট। আচ্ছা, জল পরিবেশ ইনস্টিটিউট, ওকে। আমার সাথে আরও আছেন ডাক্তার এমইউ কবির চৌধুরী, সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত। ধন্যবাদ। আমরা আজকে কথা বলবো বন্যার ক্ষতিতে অর্থনীতি। আমি জনাব ইনামুল হকের কাছ থেকে যাই। সরকার পতন হলো 5ই আগস্ট। সরকার পতনের পর অর্থনীতি খানিকটা ভাসমান অবস্থা এবং খানিকটা অস্থিতিশীল। তার উপরে এই যে বন্যা, এটা কাটা খায় নুনের চিটার মতো। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আসলে কতদিন সময় লাগতে পারে সব দিক বিবেচনায়, আপনি কি মনে করছেন? এখন তো বর্তমান পৃথিবী নানাবিধ সমস্যায় আক্রান্ত। সেখানে প্রাকৃতিক সমস্যা তো আছেই। কিছুদিন আগে যেমন করোনা চেপে বসলো। তো এটা হচ্ছে কি, আমাদের দেশের সরকারগুলো ঠিক নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আসছে না। জনগণের ভোটে বলে যেটা বলা যায় সেটা নয়। এটা আমরা যদিও একটা গণতন্ত্র, কিন্তু সেটা নয়। কিন্তু দেখা যাচ্ছে যে সরকারগুলো আসছে, তারা এই ক্ষমতায় এসে সুযোগ নিচ্ছে। তা আমরা করোনার সুযোগ নিতে দেখেছি বিগত সরকারকে। বর্তমানে যে বন্যা, এটাও নানাবিধ সুযোগ নেওয়ার ব্যাপার হয়ে গেছে। সেটা এখন অনেক কিছু বলা যায় না, বলতে গেলে নানাবিধ আক্রমণের সম্মুখীন হতে হয়। কিন্তু দায়িত্বশীলভাবে এই সরকার তার বিভিন্ন ক্ষেত্রে সেই ব্যবস্থাপনা নিলে তার সুফল পাওয়া যাবে, দ্রুত এটা থেকে বেরিয়ে আসা যাবে। আর দায়িত্বহীনতা যদি আমরা দেখতে পাই, অতি অল্প সময় তো, কেবল তো বেশি দিন যায়নি। আর বন্যা একটা প্রাকৃতিক দুর্যোগ। সেখানে আমার পাশে বসে আছেন রেড ক্রসের সাবেক চেয়ারম্যান মহোদয়। উনি এলাকা কালকেই বোধহয় এসছেন ওখানে এলাকার থেকে। এখনও পানি নামেনি। পরশুরাম ফুলগাজী এখনও পানির তলায় আছে। তো সেখানকার যে কেন বন্যার পানিটা নামছে না, আমি তো পানি উন্নয়ন বোর্ডে ছিলাম অনেক আগে, দীর্ঘকাল কাজ করেছি। আমি তো এলাকা সম্পর্কে জানি সেখানে কেন ওই ভাটিতে পানিটা বেরোচ্ছে না। এগুলো আরও ভালো মতো দেখতে হবে। এটা একটা পুঞ্জীভূত সমস্যা। আমি বলবো যে নোয়াখালী এবং ফেনীতে আজকে যে সবচেয়ে বেশি রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা দীর্ঘকাল ধরে এর নিষ্কাশন ব্যবস্থার একটা জট বেঁধে যাওয়ার ফল। তো এটা হয়েছে। এছাড়া প্রাকৃতিক কারণে তো বৃষ্টি হয়েছে, যেটা অনেকে ভারত ছেড়ে দিয়েছে বলছে, কিন্তু বাদ ছেড়ে দিয়েছে সেটা নয়। প্রাকৃতিক অতিবৃষ্টির কারণে এখানে হয়েছে এবং সেখানে একটা নিচু এলাকা বলে ডুবে গেছে। তো দায়িত্বশীলভাবে সরকার যদি সমস্ত ক্ষেত্রে কাজ করতে থাকে, আমরা টের পাবো। আমরা যারা সরকারের বাইরে আছি এবং বিশেষ করে যারা বিশেষজ্ঞ পর্যায়ের আছি, তারা তো আরও বুঝতে পারবো যে কোথায় কি গাফলতি হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে। জি, ধন্যবাদ। জনাব কবির চৌধুরী, আপনার কাছে আমি একটু জানতে চাই, এই যে উনি বলছিলেন সুযোগ নেওয়ার কথা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নেওয়ার কথা। আমরা কিন্তু দেখেছি ইতোমধ্যেই বন্যার সাথে সাথেই গ্যাসেরও খরচ বাড়ছে। এই ব্যাপারে আপনার আসলে কি মত? এটা আসলে কিভাবে দেখছেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের মধ্যে সুযোগ নেওয়ার যে প্রবণতা, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত এবং এটা যাতে না হয় সেই ক্ষেত্রে সরকারের কি করণীয়? যখন যে কোনো জিনিস, প্রাকৃতিক দুর্যোগ হোক বা মানুষ সৃষ্টি দুর্যোগ হোক, যখনই কোনো অভাব অনটন দেখা দেয়, তখন দেখা যায় যে আমার ব্যবসায়ীরা ফলের দাম, সবজির দাম বাড়িয়ে দেয়। সেভাবে বিভিন্ন জায়গায় যখন আমরা এখন মোমবাতি কিনতে যাচ্ছি, এই আমাদের রেড ক্রিসেন্ট থেকে মোমবাতি পাওয়া যাচ্ছে না। এমনকি আমরা খাদ্যের যে প্যাকেজ আমরা নিতেছি, দোকানদাররা প্যাকেট পাচ্ছি না আমরা, যেখানে চিরা, মুড়ি, গুড়, চিনি এগুলি আমরা একটা ড্রাই ফুড আমরা দিচ্ছি, 7 দিন একটা ফুড প্যাকেজ দিচ্ছি। তো এইগুলি এমন সুযোগ সন্ধানে নিচ্ছে অনেক ব্যবসায়ীরা, যে আমরা শেষ পর্যন্ত এই গাইবান্ধা থেকে বা ওই অন্যান্য জায়গায় যেখানে বন্যা নাই, সেখান থেকে আমরা এই কিনতে হয়েছে জিনিসগুলি, চিরা কিনে ওখান থেকে আনতে হয়েছে। ইভেন আমরা পাবনার থেকে প্যাকিং করে সে খাওয়া ডাইরেক্টলি আমরা ইয়েতে আমাদের হেডকোয়ার্টার আসার পর আমরা বন্যা উপরে এটা সুযোগ নিচ্ছে। কারণ মাল আছে কিন্তু মাল দিচ্ছে না, অথবা দাম বাড়িয়ে দিচ্ছে। আমরা দাম যাচাই করে আমরা নিজেরা যাতে কম দামে কিনা যায়, আমরা অল্প পয়সায় বেশি মানুষকে দিতে পারি, এই সুযোগ সন্ধানী ব্যবস্থা। এটা আমাদের সরকার এখানে কি করতে পারে, মূল্য নির্ধারণ করতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারে। কিন্তু মানুষের মূল্যবোধ যদি জাগ্রত না হয়, মানুষ যদি সচেতন না হয়, তাহলে এটা কিছু করা যাবে না। কারণ একটা জিনিস বাজারে অভাব তৈরি করলে দাম বেড়ে যায়, এটা তো কোনো কারণ নাই। কারণ জিনিসটা বাজারে আসে, তারা দিচ্ছে না, কারণ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই।
যখনই ডিমান্ড বেশি থাকবে সাপ্লাই কমলে দাম বেড়ে যাবে। তো এই সুযোগ সন্ধানী ব্যাপারটা আমাদের নিজেদের উপরে, আমরা মানবিক মূল্যবোধ উন্নত করতে হবে। আমাদের রেড ক্রিসেন্ট সংস্থার মানবিক মূল্যবোধের সংস্থা, আমরা ওইখানে দেখেছি ইভেন আমরা যখন ওই এলাকায় যাই, আমাদের নৌকা আমরা নিব, নৌকা দেখা যাচ্ছে 10 টাকার জায়গায় তারা 1000 চাচ্ছে নৌকা আমাদের মাল নিয়ে যাবে মানবতার সেবায়, কিন্তু সে নৌকার মাঝি কিন্তু সেখানে পয়সা কম নিচ্ছে না, বরং বেশি নিচ্ছে। এই সুযোগ সন্ধানীটা আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে। আমি কি আশা যে বর্তমান প্রজন্ম যারা এই যে এখন যেটা আন্দোলন হইল, তারা যে বৈষম্য বিরোধী আন্দোলন, ওদের জন্য আমার একটা বিশেষ আকুল আবেদন, তারা যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করে, কারণ তারা বাচ্চা মানুষ, তারা মিথ্যা কথা বলতে জানে না, তারা অন্যায় শিখে নাই। তো ওরা যদি অন্যায় শিখে না, মিথ্যা কথা বলতে পারে না, এই জিনিসটা যদি তাদের মধ্যে এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এটা থাকে, আশা করি অচিরেই এই জিনিস থেকে আমরা পরিত্রাণ পাবো। এই যে সুযোগ সন্ধানী লোকজনের কাছ থেকে সুযোগ সন্ধানী থাকবেই, তাতে কোনো সন্দেহ নাই। জি, আমরা সেটাই আশা করছি। আমরা দেখছি যেরকম বর্তমান প্রজন্ম আন্দোলনের পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে বাংলাদেশে, যেগুলো আসলে ট্যাকেল দিচ্ছে বর্তমান প্রজন্ম, যেটাকে জেন জি বলা হচ্ছে। তো তারা কিন্তু বেশ ভালো একটা কাজ করছে, এবং আপনি দেখেছেন বন্যা পরবর্তী সময় বা বন্যার মধ্যেই তারা বিভিন্ন ধরনের ত্রাণ সংগ্রহ কর্মসূচি করছে। টিএসসি বড় একটা উদাহরণ, যেখানে টিএসসির পুরো এলাকা ভরে গেছে ত্রাণে। তো এই ত্রাণের সঠিক বন্টন কি হচ্ছে কিনা, এটা আসলে আপনার কি মনে হয় যে এই বন্টনগুলো কি সঠিকভাবে হচ্ছে? আমরা কিন্তু শুনেছি যে বিগত সরকারের আমলে এইগুলো নিয়েও বেশ দুর্নীতি হতো, যে যতটুকু ত্রাণ উঠতো সেইগুলো মানুষ আসলে সুবিধা বঞ্চিত মানুষরা প্রপারলি পেত না। এখন কি সেটা সম্ভব হবে কিনা, বা হলেও সেটা কিভাবে মনিটরিং করা উচিত বলে আপনার মনে হয়? আমি আমার শেষ কর্মদিবস ছিল 27 তারিখ, এই মাসের 27 তারিখে চেয়ারম্যান হিসাবে। তো আমি ওই ফেনী এলাকায় গেলাম দুর্গতের জন্য বন্যা। আমি সিলেটও গিয়েছি, রিমেলও গিয়েছি নিজেই। তো আমি সেখানে টিম নিয়ে গেলাম, আমাদের মেডিকেল টিম, আমাদের 5টা মেডিকেল বিডি, সেখানে পানি বিশুদ্ধকরণ যন্ত্র নিয়ে গেলাম। আমরা সেখানে ট্রাক ভর্তি আগেই 1300 পরিবারের খাবার পাঠিয়ে দিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পর যে জিনিসটা দাঁড়াইলো, দেখলাম যে প্রথমে আমরা বাধাগ্রস্ত হইলাম, কিছু ছাত্র আসলো, কিছু নেতা আসলো, যে আমি অমুক পার্টির নেতা, আমি এই নেতা, কেন আগের পার্টির নেতা এখানে থাকবে? মানে আমরা তো রেড ক্রস, আমরা কোনো পার্টির নেতা না, কোনো পার্টির কর্মীও না, আমরা আন্তর্জাতিক রেড ক্রিসেন্টের কর্মী এবং ভলেন্টিয়ার। আমি নিজে ভলেন্টিয়ার, আমি কোনো বেতনভুক্ত কর্মচারী না, আমার ভলেন্টিয়ার কোনো বেতনভুক্ত কর্মচারী না। আমরা চেষ্টা করছি। প্রথম বাধা আসলো যে আমরা এটা আপনারা কী করে কার মাধ্যমে? আমি বললাম ডিসি সাহেবকে যাই, বলে না ওখানে কোনো সমন্বয় নাই। তো ওই ছাত্ররা করলো কি, ওখানে কিছু ইয়াং ছেলেপেলে আসলো, তাই সে বলে যে আমরা আপনাদের সাহায্য করো। দেখলাম ওই ছাত্রই আমাদের গাইড করলো, গাইড করে যারা বয়োবৃদ্ধ ছিল, যারা আগে রেড করছিল, ওদের বললো না যাইতে পারবে না। তো যাই হোক, এত সুন্দরভাবে তারা আমাদের গাইড করে নিয়ে গেল, এবং গিয়ে অনেক পানি, এখন কিন্তু ভালো করে তখনও পানি নামে নাই। আমরা গেলাম, কিন্তু এখানে যে প্রশ্নটা এখন যে ঠিক মতো বন্টন হচ্ছে কিনা। তো আমি প্রথমেই জানলাম যে দুর্গত এলাকায় যাওয়া যাচ্ছে না, বিকজ সেখানে গাড়ি যায় না। আমরা যতটুকু সময় গাড়ি নিয়ে গেলাম, ফুলগাজী পর্যন্ত গাড়ি নিয়ে গেলাম আমরা, এরপরে গাড়ি যাচ্ছে না। তো ওখানে নৌকাও পাওয়া যায়, নৌকা খুব কম। আমাদের 5টা নৌকা কাজ করতেছে রেড ক্রিসেন্ট ওই এলাকায়, এবং ওই রেড ক্রিসেন্ট নৌকাগুলি সেখানে দিয়ে আমরা সেখানে আশেপাশে খাদ্য বিতরণ করলাম। তো আমরা চেষ্টা করলাম যে জায়গা পর্যন্ত যেতে পারছি ওখানে, কারণ এরপরে যে আমি প্যাকেটগুলি কারে দিব, তারা ঠিকমতো বিতরণ করবে কিনা, এরকম কোনো রকম সুবিধাজনক কিন্তু পাইলাম না। তখন আমার রেড ক্রসের 3-4 কর্মকর্তা আর ওই যে ছাত্ররা আসছিল বা কিছু ছাত্র নেতা আসছিল বা ওই সমন্বয়কারী বলে পরিচিত যারা আসছে, তাদের বললাম তোমরা এই দায়িত্ব নাও, আমি কিছু বন্টন করছি, বাকিটা তোমরা বন্টন করো, আমাদের রেড ক্রিসেন্ট, এবং এটা কিন্তু ক্যামেরার মধ্যে থাকবে। সেখানে বিভিন্ন মিডিয়া ছিল, তার মধ্যে এশিয়ান টিভি ছিল, তার মধ্যে এনটিভি ছিল, তারা খুব সুন্দর। আমি একটা ধন্যবাদ জানাই আমাদের মিডিয়ারদেরকে, যে মিডিয়ার বদলে কিন্তু চুরি দাড়ি যে এই যে বন্টন হচ্ছে না, এটা মানুষ জানতে পারে। তো বন্টন সুষ্ঠুভাবে হচ্ছে, কারণ মানুষ অনেক বেশি নিডি। কারণ আমাদের রেড ক্রিসেন্টের মাত্র 5 জন, আমাদের প্রায় 1600 কর্মচারী, 1600 ভলেন্টিয়ার এখানে কর্মরত শুধু ফেনীতেই। সেখানে আমাদের 5 জন ভলেন্টিয়ার হারিয়ে গিয়েছিল, 2 দিন তাদের খুঁজে পায় নাই। তারা গাছের মধ্যে তারা আটকে ছিল, গাছের মধ্যে পানি স্রোতের জন্য গাছ ধরে তারা আত্মরক্ষা করেছে। পরে বাংলাদেশ সেনাবাহিনী এবং কোস্টগার্ড তাদেরকে রক্ষা করেছে। অথচ অনেক সমালোচনা আছে রেড ক্রিসেন্ট নাকি কোনো বন্যায় সাহায্য করতেছে না। আমাদের ভলেন্টিয়ার হারানোর পরে বাপ মার কাছে আমরা কোনো জব দিতে পারি নাই 2 দিন যাবৎ। যাই হোক, সেটা হয়েছে। তো আমরা বন্টন কিন্তু হয়, কিন্তু বন্টনের যে জিনিসটা আমি খেয়াল করলাম, ওখানে ডব্লিউপির গাড়ি গেছে, ইউএনের গাড়ি গেছে, সেখানে আমরা গেছি, আইএফআরসি যে ইন্টারন্যাশনাল রেড ক্রস সহ অনেক গাড়ি গেছে, কিন্তু সেখানে কর্মী কম। তো
তো আমি মনে করি আরও ওয়ার্ক ফোর্স আমাদের দরকার, যেমন ভলান্টিয়ার, আমাদের ভলান্টিয়ার আছে রেড ক্রিসেন্টে, সে আমাদের এই জন্য বলে, কারণ আমি রেড ক্রিসেন্টের আজীবন সদস্য, চেয়ারম্যান এখন নাই কিন্তু আজীবন সদস্য। তো সেখানে ওইরকম যে ভলান্টিয়ার বাড়ানো যায়, স্কুলের ছাত্র যায়, আগের দিনে যেমন স্কাউট ছিল, জাম্বুরি আমরা করেছি, স্কাউটও দেখলাম না ওইখানে। তো যদি আমাদের এই তরুণ প্রজন্ম এখন ঝাঁপিয়ে পড়ে করে, শুধু সংগ্রহ করে না, টিএসসিতে এত খাওয়া, ট্রাক কাটে খাওয়া, বন্টন তো করতে হবে। এই বন্টনের জন্য প্রয়োজন সুষ্ঠু বন্টন। সরকার যদি সংস্থার মাধ্যমে এবং বিভিন্ন এনজিও কাজ করছে মাধ্যমে গ্রামে গঞ্জে দেওয়া যায়, অনেক জায়গায়, একটা জায়গায় আমরা দেখলাম 3000 মানুষ স্ট্যান্ডার্ড, আশেপাশে কিছুই নাই, তো তাদের মধ্যে আমরা পৌঁছাতে পারি নাই, কিন্তু আমি আজকে তারা সেখানে রিলিফ নৌকা করে যাবে, আমি ব্যবস্থা করে দিয়ে এসেছি। এইভাবে যে রেড ক্রিসেন্টের মধ্যে সবাই আগাইয়ে যায় যে আমরা একদম বেনিফিশিয়ারি যারা, তাদের দিতে হবে। আমরা নগদ টাকা দেই, আমরা যেমন আমাদের 43 লক্ষ নগদ টাকা বিলির জন্য ব্যবস্থা করছি। নগদ টাকার পর নগদ টাকা মানুষ কী করবে, এটা হ্যান্ডেল করতে পারবো না। এই জন্য আমরা বিকাশের মাধ্যমে লিস্ট করে বিকাশের মধ্যে টাকাটা পাঠাই, যেন ঠিকমতো সুষ্ঠু বন্ধন হয়। আমাদের রেড ক্রিসেন্ট সিস্টেম যদি সবাই ফলো করে, এই নগদের মধ্যে টাকা দিই বা পোস্ট অফিসের মধ্যে টাকাটা পাঠাই, তাহলে দ্রুত এবং জায়গার মধ্যে টাকা পৌঁছাবে এবং ত্রাণ ঠিকমতো পৌঁছানো অত্যন্ত প্রয়োজন। এই প্রশ্নটা অত্যন্ত সময় উপযোগী। যারা যেখানে পানিবন্দী তারা পাচ্ছে না, অত রাস্তার পাশে সবাই দিয়ে গাড়িতে চলে আসতেছে। তো সেই জন্য আমি চেষ্টা করব আমরা সবাই যেন, সরকার সহ, আমরা রেড ক্রিসেন্ট একটা বাংলাদেশ সরকারের সহযোগী একটা সংগঠন, একদম এনজিও না, এবং এটা আন্তর্জাতিক পর্যায়ে আমরা অলরেডি একটা এপিল আমি করলাম। গত পরশুদিন একটা মিটিং ছিল IFRCর, আমাদের যে প্রতিনিধি তার সঙ্গে, যে ইমার্জেন্সি এপিলের জন্য 13.5 মিলিয়ন ফ্রাঙ্ক কিন্তু গ্রান্ট হয়েছে, অচিরেই টাকা আসবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব এনামুল হক। আপনার কাছে আমি একটু জুড়ে আসি। অনেকে বলা বলি করছে শুরু থেকেই যে এই বাঁধটা ভারত আসলে ইচ্ছাকৃতভাবে খুলে দিয়েছে এবং এই রাজনৈতিক একটা সংঘর্ষের কারণেই কিন্তু অনেকে মনে করছে যে এই বাঁধটা খুলে দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন এই বিষয়ে? এর সাথে আসলে রাজনৈতিক প্রেক্ষাপট জড়িত কিনা? না, আমি তো কি মনে করি, গোড়া থেকেই বলেছি যে বাঁধটা, এটা অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছিল, যার কারণে সেখানে স্পিলওয়ে দেশে বেরিয়ে আসছে পানি। আমি তো পানি বিশেষজ্ঞ, আমি তো জানি। তো এটা নিয়ে শুরুতেই এরকম ভাবে সন্দেহ করা হচ্ছিল এবং বিতর্ক সৃষ্টি হয়েছিল। বিতর্ক এখনো চলছে এবং এই বিতর্ক এমন একটা পর্যায়ে গেছে যে একটা দুই দেশের, ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে একটা অবনতি হয়েছে বলা যায়। অবনতি আমরা রাষ্ট্রীয় পর্যায়ে হয়, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যখন সেটা একটা ছড়িয়ে যায় তখন একটা ভিন্ন মাত্রা নেয়, যেটা বর্তমানে আতঙ্ক আসলে বেশি ছড়ায়, মানে কোনো উপযুক্ত কথা ছাড়াই আর কি, মানে কোনো প্রোডাক্টিভ আলোচনা ছাড়াই মানুষজন গসিপ, রিউমার যেটা বলে আর কি। হ্যাঁ, সেটা একটা অভিঘাত আছে। সেটা যেমন আমরা যেমন আমাদের প্রাক্তন যে প্রধানমন্ত্রী, উনি তো পালিয়ে গেলেন, যে তো পালিয়ে যাওয়া, ভারতে যাওয়ার একটা অভিঘাত ছিল, যার ফলে পশ্চিমবঙ্গে যে একটা বড় ধরনের আন্দোলন বা পরিস্থিতি চলছে। তো এগুলো যে কোনো জিনিসে যদি মিথ্যা হয় বা সত্য হয় বা যাই হোক না কেন, যে কোনো ঘটনা যখন সাধারণ মানুষের ভিতরে ঢুকে পড়ে তখন এটা একটা অন্য একটা মাত্রার দিকে চলে যায়। আমি খুব চিন্তিত যে ভবিষ্যৎ বাংলাদেশ ভারত সম্পর্কটা কিভাবে, কোথায় যায়, কিভাবে হয়। একটা এমনকি আমাদের রাষ্ট্রের যারা উপদেষ্টা আছেন তারাও অনেক বেশ তেজি কথাবার্তা বলছেন। তো কতখানি দায়িত্বশীল, এটা নিয়ে আমার একটা প্রশ্নও আছে। তো আমি যেভাবেই হোক না, যে কারণেই হোক না কেন, যে উদ্দেশ্যেই হোক না কেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অবনতি হোক বা একটা বৈরী হোক, সেটা আমি পছন্দ করি না। আমি মনে করি যে দুই দেশেই জনগণ আছে। হ্যাঁ, রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা অনেকে লুটপাটকারী, অনেকে স্বৈরাচারী, এবং সেই স্বৈরাচারী কিংবা দায়িত্বহীন কার্যকলাপ তারা যদি করে তাহলে একসময় তাদের পতন হয়ে যাবে, এটা সোজা কথা। এবং আজকে যেমন বাংলাদেশে যে ত্রাণ বিতরণের যে কর্মসূচি চলছে, আমাদের প্রাক্তন সাবেক চেয়ারম্যান সাহেব যিনি, উনি দেখে এসছেন, নিজে বিভিন্ন বর্ণনা দিলেন। তো সেটার ভালো মন্দ তো আসবেই। আজকে যখন ত্রাণ শুরু হয়েছে তখনই আমার কাছে একটা শঙ্কা ছিল যে প্রান্তিক অঞ্চলে পৌঁছাবে না, হয়তো তারা ক্ষতিগ্রস্ত থাকবে। যার কারণে আমি বলে গেছি যে এই যে ছেলেমেয়েরা যাচ্ছে, এদের ভেতরে একটা যেহেতু তাদের বয়স কম, তাদের মধ্যে সততা আছে। অতএব তাদের আমি বলবো যে ওই প্রান্তিক অঞ্চলে পৌঁছে যেতে তাদের মধ্যে শক্তি আছে, তারা যেভাবে পৌঁছে যাবে। যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত তাদের পাশে থাকতে, তাদের যে সাহায্য সামগ্রী নিয়ে তারা পুরোপুরি পুনর্বাসিত না হওয়া পর্যন্ত তাদের কাছে থাকুক, কারণ তারা একা,
গ্রামের গন্ধ, একটা গ্রামের মধ্যে যদি যারা সবচেয়ে দুস্থ তারা একা পড়ে যায়, যারা যখন ক্ষতিগ্রস্ত হয় তারা একা পড়ে যায়। অনেক সময় যে সাহায্য করতে পারে শক্তিশালী সেও অপেক্ষা করে যে না বাইরে থেকে আসছে তো, এত ভিড়, ট্রাকের পর ট্রাক আসছে, তারা করবে, সরকার আছে, সরকার করবে। তাহলে সেখানে দায়িত্ব সরকারের কাছেও আছে, সরকারি যে সকল যন্ত্রগুলো আছে, রাষ্ট্রযন্ত্র সে তার ভিতরেও আছে, আবার যারা এ সকল কাজে নিয়োজিত হয়েছেন, যেমন আমি বুড়ো আর আমি কোনো দায়িত্বও নেই, আমি তো নিয়োজিত হচ্ছি না, উনি যদিও আমার চেয়ে বয়স বেশি কিন্তু দায়িত্ব ছিলেন, উনি চলে গেছেন। তো তাহলে যারা দায়িত্ব নিয়েছেন বা দায়িত্ব স্বেচ্ছায় নিয়েছেন অথবা দায়িত্বরত আছেন, তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। যদি কোনো অব্যবস্থা হয়, বা আমি যদি বলি যে না এরা সব ধোয়া তুলসী পাতা, এদের মতো ভালো আর কেউ নাই, এটা আমি বলবো না। মানুষ মাত্রেই সেখানে কিছুটা থাকে, দুষ্টামি থাকে। এবং এই যে যেমন অনেক সময় আমি যে এটা বলতাম যে এগুলো যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কারা ব্যবহার করছে? বুড়োরা করছে? কোনো বুড়ো না, সব তরুণ ছেলেপেলেরা, এদের মধ্যে সততা কোথায় আছে? অসৎ জিনিস দিয়ে দিচ্ছে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যখন করোনা আসলো তখন করোনার একটা চিত্র প্রকাশ করা হলো, আমি বললাম যেটা করোনা নয়, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে তারা বেশ তো দেখাই দিল যে হাবল টেলিস্কোপে বেশ তো দেখা যাচ্ছে। এগুলো ননসেন্স, এগুলো কারা করছে? সব যুবক ছেলেপেলেরা করছে। তো এখন সবই জবাবদিহিতার মধ্যে আসবে, হয়তো এখনই না আসলেও পরে আসবে। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটু জানতে চাই যে বাংলাদেশের সাথে ভারতের কোনো পানি চুক্তি ছিল কিনা, এবং যদি থেকে থাকে তাহলে ভারত সেগুলো কি প্রপারলি মানছে কিনা, আপনার কি মনে হয়? বাংলাদেশের সঙ্গে ভারতের পানি চুক্তি কেবলমাত্র গঙ্গা পানি চুক্তি আছে, আর কোনো চুক্তি নাই। আচ্ছা, হ্যাঁ, এবং প্রোটোকল আছে, সেটা হলো অভ্যন্তরীণ নৌ চলাচলের যে একটা প্রোটোকল আছে, ঠিক আছে। আচ্ছা, সবশেষে তারা একটা এই যে ট্রানজিটের একটা চুক্তিও করে, যাতায়াতের করে, তো কিন্তু সেটা তো এখন প্রায় ভেস্তে গেছে বলা যেতে পারে। নৌ প্রোটোকলও কী অবস্থা দাঁড়ায় আমি জানি না। তারপরে পানির যে চুক্তি, গঙ্গার পানি চুক্তি, সেটা একটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটা আগে ছিল কি ভারত যা দিত তাই বাংলাদেশ মেনে নিত, একটা নতজানু ছিল আর কি, অবস্থান ছিল। কিন্তু এখন নতজানু থাকবে না, কারণ এই যে আমি বললাম যে এই যে একটা জনগণের মধ্যে এটা যখন চলে গেছে তখন একটা অন্য মাত্রা নিয়েছে। আমরা ভারতের সঙ্গে আমি বৈরী চাচ্ছি না, কিন্তু ভারতের সাথে নতজানু আমি চাই না, আমি নতজানুও চাই না। আমি চাই যে একটা সমস্বার্থ এবং প্রতিবেশীর স্বার্থ দেখে একটা যথেষ্ট প্রয়োজন বোধে দর কষাকষির মাধ্যমে সমঝোতা। তো দেখা যাক কি অবস্থা হয়। আচ্ছা, ভারত এই যে বাঁধটা খুলে দিল অতিবৃষ্টির কারণে, আপনি যেটা বলছিলেন, আমি যদি ধরেও নিই অতিবৃষ্টির কারণে বাঁধটা খুলে দিয়েছে, কিন্তু এটাও শোনা যাচ্ছিল যে তারা কোনো পূর্বাভাস দেওয়া ছাড়াই খুলে দিয়েছে, এবং যেটার কারণে বাংলাদেশের আসলে এতটা ক্ষতি হলো, কোনো ধরনের সতর্কবার্তা ছাড়া এই ধরনের একটা কাজ করা হলো। এখানে আসলে বাংলাদেশের কি করণীয় ছিল পূর্ব থেকেই? তারাও কি কোনো ধরনের আরেকটা অ্যান্টিবাঁধ নির্মাণ করতে পারতো কিনা, আপনার কি মনে হয়? না, অ্যান্টিবাঁধ তো একটা অন্য জিনিস, সেটা একটা অ্যান্টিবাঁধ তো হয় না, সেটা আমি এক কথাই সরিয়ে দিলাম। দ্বিতীয় হলো যে এখানে যে বৃষ্টিপাতটা হয়েছে অতি সম্প্রতি, যে বৃষ্টি, এর আগেরটা হলো ত্রিপুরা এলাকায়, আর কিছুদিন আগে হয়েছে উত্তরাখণ্ডে যেটা হয়েছে, দুটোই কিন্তু দুটোর পানি যা বৃষ্টিপাত হয়েছে সবই কিন্তু বাংলাদেশ উপর দিয়ে যাবে, ওটাও যাবে এটাও যাবে। আচ্ছা, এখন ত্রিপুরা অঞ্চলে যেটা হলো সেটা হলো একদম পাশের বাড়ি, এবং এখানে যারা দায়িত্বরত আছে তারা নিয়মিত সবসময় এর তথ্য পেয়ে আসছে। সেখানে পূর্বাভাস দিয়ে কি আর না দিয়ে কি, পাশের বাড়ি হচ্ছে, ও ডুবছে আমিও ডুবছি, বৃষ্টিপাত উভয়ের বাড়িতেই হচ্ছে, আমার বাড়িতে হচ্ছে তার বাড়িতে হচ্ছে, ও ডুবছে আমিও ডুবছে। ও হয়তো বেশি একটা গেট বন্ধ ছিল খুলে দিল, কিন্তু সেটা তো বোঝাই যাচ্ছে যে তার বাড়ি ডুবে যাচ্ছে, সে খুলে দেবে, এরকম একটা ব্যাপার। কিন্তু যেটা নাকি উত্তরাখণ্ডে হয়েছে, এই যে উত্তরাখণ্ডে, এটাও তো একই জায়গা থেকে আসছে, মানে একই বাংলাদেশের উপর দিয়ে পানিটা যাবে, ওখানে তো কিছু টের পাওয়া যাবে না, কারণ এটা এত দূরে, এবং ওখানেও একই কায়দায় আমরা পূর্বাভাস পাচ্ছি, একই কায়দায় পাচ্ছি। এবং সেটা নিয়ে যখন ফারাক্কার গেট খুলে দিল তখন সবাই বললো যে এইবার ডুববে। আমি বললাম ভাই ডুববে না, আমি বললাম ডুববে না, কারণ এটা এত দূরে, এটার কোনো এফেক্টই নাই। তারপর চুপচাপ হয়ে গেল। তো এই যে একটা মানে যারা বলছে তারা বলতেই পারে যে তারা আমাদের বললো না, বলার তথ্য ছিল, তারপরে তাহলে আমরা কি করতে পারতাম? কিছুই করতে পারতাম না, তখন আসলে কিছু করার ছিল না। এটা আমারও ব্যাপার ও তারও ব্যাপার, একই সঙ্গে ব্যাপার, কিছুই করার ছিল না। তারপরে যেটা তোমার ইয়েতে, যদি উত্তরাখণ্ডে ওখানে যদি আরও বন্যা হতো, উত্তরপ্রদেশ যদি আরও বন্যা হতো, তাহলে আমাদেরকে মনিটর করতে হতো যে কি করতে হবে, এই গঙ্গা অববাহিকায় কী করতে হবে সেটা হতো। যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় সেগুলো তিস্তাতে
তিস্তা অববাহিকায় সবচেয়ে বড় সমস্যা হয়, কারণ বৃষ্টিপাত হয় সিকিমে, এবং সিকিম থেকে বাংলাদেশে প্রবেশের মাঝে পশ্চিমবঙ্গের একটা এলাকা আছে। সেই এলাকার ভিতর দিয়ে কী ঘটনা ঘটছে সেটা আমাদের জানা সবসময় দরকার হয়, কিন্তু জেনেও হয়তো আমরা যে সকল পূর্বাভাস নিয়েও আমরা সবাই কিছু পার পাই না, আমাদের দিনাজপুর রংপুর এলাকায় ডুবে যায়। হ্যাঁ, ধন্যবাদ। জনাব কবির চৌধুরী, আপনার কাছে একটু আসি। কৃষিখাত সহ বিভিন্ন খাতের যেই একটা মানে বন্যার কারণেই যেই ধরনের সমস্যাটা তৈরি হয়েছে, বর্তমান সরকারের সামনে আসলে কোন ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এইগুলো উত্তরণের জন্য তাদের আসলে কি কি করণীয় আপনার কি মনে হয়? এখানে একটা আগের প্রশ্ন আমি বলে নিই, অ্যান্টি ফারাক্কা। যখন ফারাক্কা 60 দশকে 62-তে প্ল্যানিং করা হয় এবং এটা আলটিমেটলি 70 দশকে 70 সনে এটা চালু করে, তখন কিন্তু তখনকার সরকার, তখন তো পাকিস্তান সরকার ছিল, অ্যান্টি ফারাক্কা করাটা পরিকল্পনা হচ্ছিল, কিন্তু এটা অনেক গবেষণার পরে অ্যান্টি ফারাক্কা করা হয়নি বা ওই সরকার সময়ও পায় নাই। তো এখন যে দিন দিন পানি বাড়ছে, তখনও তো ফারাক্কা ছিল, গেট খুলতো, এখন তো গেট ওরা একসঙ্গে সব খুলে দিয়েছে। কিন্তু এখন যে কথাটা বললেন উনি, পানি উন্নয়নের তো একজন অনেক অভিজ্ঞ মানুষ, উনি বললেন যে জিনিসটা বৃষ্টি প্লাস 2 নম্বর হলো বৃষ্টির সঙ্গে ওই ফারাক্কার বাঁধ একসঙ্গে খুলে দেওয়া। দ্বিতীয় হলো আমাদের একটা বড় জিনিস যে আমাদের নদীগুলো ড্রেজিং করা হচ্ছে না, এই পানি যাবে কোথায়? আগেও তো পানি আসতো, তো ড্রেজিং করা আমাদের খুব মূল্য প্রয়োজন হলো ইমিডিয়েটলি প্রত্যেকটা নদীকে ড্রেজিং করে এটা গভীর খনন করে যেন পানিটা আমরা রাখতে পারি। এই জিনিসটা অ্যান্টি ফারাক্কা অনেক বিরাট ব্যাপার, অনেক পয়সার ব্যাপার, এটা করা মানে সম্ভবই না বলতে গেলে, এটা অনেক রিসার্চ হয়েছে। আমরা অনেক জায়গায় দেখছি কিন্তু নদীর বাঁধে কিছু অবৈজ্ঞানিক পদ্ধতিতে বাঁধ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেগুলো আসলে টেকসই হচ্ছে না। এই ক্ষেত্রে আপনি কি মনে করেন, যেহেতু আপনি এটার কথা বলছিলেন? বাঁধের ব্যাপারটা হইলো কি, আমি কিছুদিন আগে রিমেল সাইক্লোনে গেছিলাম, এই প্রশ্নটা আসছিল, তো দেখলাম যে বাঁধগুলির মধ্যে বালি মাটি দিয়ে বাঁধ দেওয়া হয়েছে, সেখানে কোনো শক্ত মাটি নেই, কোনো গাছ, আজকাল বাঁধের উপরে গাছ দেওয়া হয়, খুব ভালো যে প্ল্যান্টেশন, বিশেষ করে আমি বিভিন্ন বিচে, জুহু বিচে দেখছি, আমেরিকার বিচে দেখছি নারিকেল গাছ লাগানো হয়, কেন গোড়াটা চারিদিকে ছড়ায়, অনেক ডিপে যায় এবং বাঁধটাকে মাটিটাকে ধরে রাখতে পারে। কি আমাদের বেশিরভাগ বাঁধে দেখছি গাছ নাই। এবার আমি তখন সাজেশন দিয়েছিলাম, তখন আমি যখন চেয়ারম্যান ছিলাম, তখন বলছিলাম যে ওই বাঁধগুলি যেন গাছ লাগানো হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এই বাঁধগুলিকে টেকসই করা, এবং যারা বললেন সাইন্টিফিক পদ্ধতিতে বাঁধ করা হয় না, তবে কিছু কিছু বাঁধ করা যায়, মনপুরাতে করা হয়েছে, যেমন ভুলাতে, ওইসব এলাকায় কোস্টাল এরিয়াতে কিছু বাঁধ করা হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতি, পানি প্রেশার খুলে দিবে আবার বন্ধ করে দিবে, শুধু বন্ধ রাখলে কিন্তু পানি উপচে পড়ে যাবে, সেই জন্য কিছু পানি ছাড়তে হবে। আমি মনে করি, আমি এইভাবে বিশেষজ্ঞ না, তাই মনে করি বাঁধগুলি শক্তভাবে তৈরি করতে, বাঁধ যেন ভেঙে না যায়, আর বাঁধে এমন মাটি দিতে হবে যেন এটা, এবং বড় বড় এই পাথর দিয়ে বড় বড়, আমি দেখছি অনেক মানে দানিম নদী যে পুরো ইউরোপে বিরাট নদী, কিন্তু চারিদিকে বড় বড় পাথর দিয়ে রাখছে যাতে ওইটা শক্ত থাকে, মাটিটা না ভাঙে। বাঁধ খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র ফারাক্কা ছাড়লো পানি আসলো, আমাদের এখন যেমন বাঁধ ভাঙার পরে কিন্তু পানি ছড়িয়ে পড়লো। আর কৃষিখাত সময় যে জিনিসটা আমি রিমেলের সময় দেখলাম, যে আমি হেলিকপ্টারে যে আন্তর্জাতিক রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে নিয়ে গেলাম, দেখলাম যে জমিগুলিতে ওই নোনা পানি ঢুকতেছে, এই নোনা পানি বের করা অনেক কষ্ট হয়, এই লবণ, এবং সামনে যেটা বড় সমস্যা, অনেক কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে, অনাবাদি হয়েছে নোনা পানির জন্য, কোস্টাল বেল্টে, যেটা আমি লক্ষ্য করছি এবং আমি পত্রপত্রিকায় পড়লাম, এটা বিরাট চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ হলে কৃষিকাজে আগের থেকে যখন প্রস্তুত না থাকে, জমিটাকে ঠিক না করা, যখন কৃষির সময় আসবে তখন যেন ফসল উৎপন্ন হবে না, এটা বিরাট চ্যালেঞ্জ সরকারের জন্য। সার বা অন্য কিছু ছাড়াও মাটিটা ঠিক করতে হবে। আর পানি যেমন আজকাল হয় কি, আমাদের ভাটি অঞ্চলে দেখি বৃষ্টির পানি হওয়ার জন্য, বন্যার জন্য ধান কাটার আগেই পানি, বৈশাখ মাসে পানি চলে আসে, তো এই জন্য আগের থেকে প্রস্তুতি নিতে হবে। পানি না আসে, বাঁধ কিন্তু ড্যাম খুব ইম্পর্টেন্ট জিনিস, বাঁধ দিয়ে পানিকে আটকানো যেন ধানটা কাটতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বিরাট চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করি, যেমন আমাদের যেমন পোর্টলার কান্ট্রি, আমরা যে স্ক্যান্ডিনেভিয়ান দেশ দেখি, চারিদিকে বাঁধ দিয়ে এটা সমুদ্র পৃষ্ঠের নিচে, তারপর কিছু পানি ঢুকে না, কিন্তু আমাদের বাঁধটা খুব ইম্পর্টেন্ট। ড্যাম যদি আমরা তৈরি করি, যেমন ইন্ডিয়া অনেক ড্যাম তৈরি করে আজকে অনেক বেশি সাকসেসফুল, আমরা সেই হারে ড্যাম ফারাক্কার মতো বাঁধ আমাদের হয়নি। আমরা যদি বাঁধ তৈরি করতে পারি, পানি উন্নয়ন বা নদী উন্নয়ন বোর্ড যারা আছেন বা অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, সরকার যদি চেষ্টা করে, আমাদের আরও কিছু মজবুত বাঁধ তৈরি করতে হবে এবং সায়েন্টিফিক পদ্ধতিতে এই ড্যামগুলি, বাঁধগুলি করতে হবে, তাহলে কিন্তু বন্যার থেকে অনেক বেশি আমরা রক্ষা করতে পারবো জাতিকে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের কাছে ফিরবো একটা ছোট্ট বিরতির পর। দর্শক, নিয়ে নিচ্ছি আজানের ছোট্ট একটি বিরতি। দর্শক, আজানের বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজনে এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স। আমরা কথা বলছিলাম বন্যার ক্ষতিতে অর্থনীতি নিয়ে। জনাব ইনামুল হক, আমি আপনার কাছে একটু জানতে চাই, এই যে নদী খননের কথা বলছিলেন, নদী খননের কারণে কিন্তু আসলে তীর ভাঙার একটা অবস্থাও আমরা প্রায় দেখি এবং অনেক মানুষের অনেক ধরনের লস হয়ে যায়। এটাকে আসলে কিভাবে মিটিগেট করা যায়? নদী খননটাও প্রয়োজন, আবার এদিকে তীর ভাঙার কারণে যে ধরনের ক্ষতি হচ্ছে সেটাও আসলে আমাদের কাম্য না। তাহলে সেটার ক্ষেত্রে আসলে আপনি কি বলবেন? দুটো একসাথে প্রয়োজন না।
মানে যেখানে নদী তীর ভাঙছে সেখানে নদী খননের প্রয়োজন নাই। আচ্ছা, নদী খননের প্রয়োজন হলো যেখানে নদী বুজে গেছে সেখানে নদী খনন করে। আর একটা করে সেটা হলো নদী একদিক দিয়ে যাচ্ছে, আমরা হয়তো খনন করে অন্য পথে চালান করতে চাই, তাই না? তখন দেখা যাচ্ছে একদিকে, তো সেখানে তো খননের কারণে তীর ভাঙার প্রশ্নই ওঠে না। একদিক দিয়ে তীর ভাঙছে, খনন করে আমরা সোজা করে দিলাম, অনেক চর কেটে সোজা করে দেওয়া যায়, তাহলে তো প্রশ্নই ওঠে না। এখানে তীর ভাঙা যেটা ভাঙে যে সকল জায়গায়, সেটা সারা বাংলাদেশের হয়তো বাংলাদেশের নদী তীরবর্তী যারা বসবাসকারী প্রত্যেকে বলবেন যে আমার তীরটা বেঁধে দাও, কিন্তু সেটা তো সম্ভব না, সেটা উচিত না, সেটা অপ্রাকৃতিক। নদী তীর ভাঙবেই, একুল ভাঙে অকুল গড়ে। আচ্ছা, এটা হলো নিয়ম। এবং একুল ভাঙে অকুল ভাঙে গড়ে, এর মাধ্যমে চরটা ভাটির দিকে যায়, চরটা ভাটির দিকে গিয়ে একদম সাগরে চর পড়ে, যার ফলে সাগর তীরবর্তী এলাকায় আমাদের প্রতি বছর প্রায় 3000 হেক্টর জমি আমাদের কিন্তু বেড়ে যাচ্ছে। আমাদের এই জলবায়ু পরিবর্তনের নামে যে সারা পৃথিবীব্যাপী হইচই যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ডুবে যাবে, না রে ভাই, ডুববে না, এই ক্রমশ বাড়ছে, বেড়ে যাবে। এটা কারণ উজান থেকে আমরা বাংলাদেশে 1400 মিলিয়ন টন পলি আমরা পাই প্রতি বছর, যেটা সাগরের দিকে যায়। হ্যাঁ, এর একটা বড় অংশ জমিতে যায়, জমি গিয়ে উঁচু হয়, সাগরের দিকে তো প্রসারিত হয়। তাহলে এখানে নদী খননের কারণে ভেঙে যাচ্ছে এটা তা না। তাহলে ব্যাপারটা হলো যে নদী যে আইন আছে আমাদের, নদী আইন এবং নদী যে একেবারে নীতি, একটা পানি নীতি আছে, সেই অনুযায়ী আমরা বিশেষ স্থাপনা যেখানে আছে, বিশেষ শহর যেখানে আছে, হ্যাঁ, সেগুলোকে আমরা রক্ষা করার জন্য নদী তীরগুলো ভাঙবো। এবং সেখানে অধিকাংশ, যেমন চাঁদপুরে তো উজানে এবং ভাটিতে প্রচুর ভাঙন, কিন্তু চাঁদপুর শহরকে রক্ষা করা হচ্ছে। সে একটা নদীর ভিতরে ঢুকে গেছে, কিভাবে? চাঁদপুরের পাশে একটা বড় ব্লক দিয়ে বা পাথর দিয়ে একে ঠেকিয়ে রাখা হচ্ছে। সিরাজগঞ্জ করা হয়েছে, বাংলাদেশের সিরাজগঞ্জ শহর এবং চাঁদপুর শহরের পিছনে সবচেয়ে বেশি টাকা খরচ হয়েছে। তো এটা হলো যে এলাকাগুলোকে আমরা রক্ষা করতে চাই, যে বাজার, যে বন্দর, যে শহরকে রক্ষা করতে চাই, সেটাকে আমরা প্রতিরক্ষা করি। অন্য জায়গায় নদী যদি ভাঙে, এটা প্রাকৃতিক, নদীর তীর ভাঙাটা প্রাকৃতিক। ওখানকার যারা মানুষ আছে তারাও সেটা জানে, যার কারণে তারা যে যদিও একটা নিয়মে আছে, আইনে আছে, যে নদী যদি ভেঙে নিয়ে যায় সেটা নদী শিকস্তি হয়ে যাবে, নদী শিকস্তি হয়ে সেটা খাস জমি হয়ে যাবে। কিন্তু খাস হতে পারে না, কি করে? মানুষে ওই যখন 20 বছর পরে আবার জেগে ওঠে, নদীতে ওই যে একুল ভাঙে অকুল গড়ে, 20 বছরের মাথায় ওই উজানের চরটা আবার ভাটিতে চলে আসে। সেটা বুঝলাম, কিন্তু যেই কুলটা ভাঙছে, যেই তীরটা ভাঙছে, সেটার কারণে যেই ফিনান্সিয়াল লসগুলো বাংলাদেশ ফেস করছে, ফিনান্সিয়াল লস ওখানে একটা নদীর তীর ভাঙার জন্য লস হচ্ছে, আবার গড়ার জন্য লাভ হচ্ছে। এটা তো একটা সমান ব্যাপার। আবার আলটিমেটলি সেটা লাভ হচ্ছে, কারণ আমাদের ওই চরটা ভাটির দিকে গিয়ে সাগরের জমি বেড়ে যাচ্ছে। ফিনান্সিয়াল লস লাভের এখানে ব্যাপার নাই। হ্যাঁ, স্থানিক একটা হতে পারে। যদি আমরা বলি যে ওই ব্যক্তির বাড়িটা চলে গেল, একজনের বাড়ি ছিল, বাড়িটা ভেঙে গেল, ওর লস হচ্ছে, কিন্তু সামগ্রিক বাংলাদেশের, সামগ্রিক দেশের এটা লস নয়, ওর লস আসলে মানে প্লাসটাই হয়ে যাচ্ছে, ফাইনালি প্লাস হয়ে যাচ্ছে। এখন ওই লোকের বাড়িটাকে আমরা রক্ষা করবো কিনা, ও যদি খুব পাওয়ারফুল হয়, মানে পলিটিক্যাল পাওয়ারফুল হয়, আমাদের এখানে বহু আছে যারা মন্ত্রী হয়েছে বা এমপি হয়েছে, সে পলিটিক্যাল পাওয়ারফুল, সেখানে কিচ্ছু নাই, তার বাড়ির চারপাশে বেঁধে দেওয়া হয়েছে, কোটি টাকা ব্যয় করে বেঁধে দেওয়া হয়েছে। আচ্ছা, এরকম আমাদের দেখাতে পারবো। জি, ধন্যবাদ জনাব কবির চৌধুরী। আমি আপনার কাছে একটু আসি। দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা যেটা বাংলাদেশের আছে, সেটা কি বাংলাদেশ আসলে প্রপারলি ফলো করছে? যদি করে থাকে, তাহলে আমার প্রশ্ন আরেকটা, সেটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের দুর্যোগ আমরা দেখে থাকছি এবং তার পরবর্তীতে যে ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন বাংলাদেশ হচ্ছে, সেটা আসলে কেন? এটা কি পূর্ব পরিকল্পনার অভাব কিনা, আপনার কি মনে হয়? আমাদের এখানে দুর্যোগ পরিকল্পনার জন্য যেটা সিপিবি একটা প্রোগ্রাম আছে, যেটাকে সাইক্লোন যেটা প্রিপেয়ারনেস প্রোগ্রাম, এই প্রিপেয়ারনেস প্রোগ্রামটি খুব ভালো। এর সঙ্গে দুর্যোগ মন্ত্রণালয় এবং রিলিফ মিনিস্ট্রি যেটা, তার সঙ্গে 5টা মন্ত্রণালয়ের সঙ্গে আর্ম ফোর্সেস, কোস্টাল গার্ড, নেভাল ফোর্স, সবাই এর মধ্যে, তার মধ্যে আমাদের রেড ক্রসের সহযোগী প্রতিষ্ঠান রেড ক্রস সেখানে সংযুক্ত আছে। এবং এটা প্রিপেয়ারনেস এমন একটা ভালো জিনিস যে প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের যে ক্ষতি কম হয় সেই নিয়ে প্রিপেয়ারনেস খুব দরকার। আমার মনে হয় যে 1970 সনে আমি তখন মেডিকেল ছাত্র হিসেবে যখন এই মনপুরায় বিরাট একটি জলোচ্ছ্বাস ছিল, না 70-এর জলোচ্ছ্বাসে 30,000 মানুষ মারা গেছিল, বিরাট জলোচ্ছ্বাস। আমি গিয়ে দেখলাম আমরা
পৌঁছেছি তখন প্রায় 48 ঘন্টা পরে গিয়ে জানি তখনও ওই এলাকায় কোনো ত্রাণ পৌঁছায় না। আমরা মেডিকেল টিম নিয়ে গেলাম, আমরা চাল নিয়ে গেছিলাম, কোনো ত্রাণ পৌঁছায় না। আমরা জাহাজে গেলাম এবং এই যে এই ঘূর্ণিঝড়ের খবরটাও কিন্তু আমরা বাংলা তখনকার পাকিস্তান রেডিও আমাদের জানাই নাই, বিবিসি থেকে আমরা জানতে পেরেছি। তার মানে আমাদের তখন কমিউনিকেশন সিস্টেমটা খুব দুর্বল ছিল। এখন কিন্তু কমিউনিকেশন এত দুর্বল যে সাইক্লোন আসার আগেই যে সাইক্লোন আসতেছে, রিমেল আসতেছে, এটা আমাদের কমিউনিকেশনের জন্য কিন্তু অনেক আগে থেকে জানি, প্রিপেয়ারনেসের জন্য অনেক ক্ষয়ক্ষতি থেকে আমরা রক্ষা পাই। এবং এত বেশি এখন যে ডেথ রেট এত কমে গেছে সাইক্লোন বা বন্যায় আগের চেয়ে, কারণ হলো প্রিপেয়ারনেসটা কমিউনিকেশনের জন্য। যেমন আমাদের রেড ক্রসের যে হেডকোয়ার্টার আছে এখানে বিরাট একটা আমাদের একটা সেল থাকে, ওরা 24 ঘন্টা অনলাইন। এখন যে বন্যা হচ্ছে সেখানে টাওয়ার নাই, কোনো খবর নাই, কিন্তু আমাদের কিন্তু এটা বিভিন্ন রেডিও কন্ট্রোলের মাধ্যমে আমরা খোঁজখবর নিতে পারি। এই প্রিপেয়ারনেসটা খুবই ভালো। এর উপরে সেমিনার হয়, পদ্ধতি কয়েকটা 5 ইয়ার্স সেমিনার হয়েছে। আমি কোয়াঘাটে সেমিনারে গিয়েছিলাম, যে রেড ক্রসের চেয়ারম্যানশিপ, সেখানে দেখলাম যে এতগুলি মিনিস্ট্রি সেখানে আছে, এত বেশি প্রিপেয়ারনেস। কিন্তু প্রিপেয়ারনেসের কারণে আমরা কিছু প্রিভেনশন করি, কিন্তু ঘূর্ণিঝড় আসার পরে কত ক্ষয়ক্ষতি হবে এটা তো কেউ জানে না। তারপরে কিছু সমন্বয়ের অভাব হয়, কিছু জায়গায় দুর্যোগ মানুষ যেতে পারে না, ত্রাণ পৌঁছায় না, সেখানে হয়তো কিছু সমস্যা হয়। কিন্তু আমি মনে করি আমাদের দেশে এখন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেমটা খুবই ভালো এবং খুবই সুন্দর, কিন্তু এটা যদি ঠিক মতো কার্যকর করা যায় আশা করি আমাদের এত ক্ষতি আর হবে না। আর হঠাৎ বন্যা তো হঠাৎ আসছে, কারণ হঠাৎ আসলেও কিন্তু সঙ্গে সঙ্গে আমরা যদি ওখানে যেতে পারি অনেক কিছু লাভ হয়। কারণ স্রোতের জন্য সেখানে নৌকা যেতে পারছিল না, সেখানে শিশুরা স্রোতে চলে যাচ্ছে, স্রোতে মানুষ ভেসে যাচ্ছে, প্রেগনেন্ট মহিলা ভেসে গেছে, সেখানে সে রক্ষা করতে পারে নাই। তো এইগুলো প্রিপেয়ারনেস প্রোগ্রাম, যে এই বন্যা হওয়ার আগে যদি নৌকা ওখানে থাকতো অনেকগুলি, আশ্রয় কেন্দ্রও যদি থাকতো। আশ্রয় কেন্দ্রের একটা কথা, আমাদের আশ্রয় কেন্দ্রগুলি সবচেয়ে বড় সমস্যা হয়, আশ্রয় কেন্দ্রগুলি ডুবে গেছে। আমি কোম্পানিগঞ্জে গেলাম এই গত সিলেটের বন্যায়, কোম্পানি যদি স্কুলে আশ্রয় কেন্দ্র ডুবে গেছে, স্কুলকে আশ্রয় কেন্দ্র। কিন্তু আমরা মনে হয় কি আশ্রয় কেন্দ্র আরেকটু বেশি করা, আর অনেককে করে কি গরু ছাগলের মায়ায় ওরা আশ্রয় কেন্দ্রে যায় না। তো তখন আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা যে বড় বড় মাটি ডিবি করে, বড় বড় পাহাড়ের মতো বড় উঁচু করে, যেমন গরু সেখানে উঠতে পারে, এইভাবে যদি আমরা কোথায় মাটি ডিবি করে পশু আশ্রয় কেন্দ্র করি, তাই শুধু মানুষ না, পশু আশ্রয় কেন্দ্র করে আমাদের মানুষও সবাই যাবে। অনেক গরু ছাগলের মায়ের যেতে চায় না, তো সেই জন্য ওইটা একটা প্রস্তাব আমার। সরকার যদি এখানে বড় বড় মাটি ডিবি করে পাহাড়ের মতো গরু হেঁটে উঠতে পারে, ওখানে গরু বাচ্চারা তারা মহিষ সেখানে আশ্রয় নেবে, আর মানুষ বিল্ডিংয়ে আশ্রয় নেবে। আর বিল্ডিং যেগুলো আশ্রয় কেন্দ্র এগুলোর মজবুত করার দরকার, অনেকগুলো ভেঙে যাচ্ছে, বিকজ এটা ঠিক মতো ওদের যে কনস্ট্রাকশনটা ঠিক মতো হয় না। এই জন্য কনস্ট্রাকশন মজবুত হইতে হবে এবং এলে পরিকল্পনা করতে হবে, এখানে স্কুলও হবে, এখানে একটা আশ্রয়কেন্দ্র হবে, এখানে অন্য কিছু করা যাবে। খালি আশ্রয়কেন্দ্র সারা বছর কোনো বন্যা নাই, কোনো ঘূর্ণিঝড় পড়ে আছে, আমরা মাল্টিপারপাস যদি আশ্রয়কেন্দ্র করতে পারি তাইলে কিন্তু অনেকটা ভালো হয়। এটা আমার প্রস্তাব আগে ছিল, এখনো আছে, পরবর্তীতে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকে আমরা বেশ ফলপ্রসূ আলোচনা করেছি। আপনাদের দুজনকে ধন্যবাদ এবং কোনো এক সময় পরবর্তী কোনো পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। আমরা আজকে কথা বলেছিলাম বন্যার ক্ষতিতে অর্থনীতি। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন।